আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আহ, দুইটা বিষয় কভার করব। একটা হচ্ছে ভেরিয়াস অ্যাপ্রোচেস টু ফরেস্ট অ্যান্ড বায়োডাইভার্সিটি কনজারভেশন ইন দ্য ফেস অফ গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, এবং আরেকটি হচ্ছে পলিসি গাইডলাইন্স ফর ফরেস্ট অ্যান্ড বায়োডাইভার্সিটি কনজারভেশন। জলবায়ু পরিবর্তন আজ আর শুধু একটি ভবিষ্যতের সমস্যা নয়, এটি এখনই বন, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন জীবিকার উপর সরাসরি প্রভাব ফেলছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে বনাঞ্চলে প্রজাতির স্বাভাবিক আবাসভূমি বদলে যাচ্ছে। অনেক প্রজাতি উঁচু ভূমি বা ভিন্ন অক্ষাংশে সরে যেতে বাধ্য হচ্ছে, আর কিছু প্রজাতি টিকে থাকার লড়াই পিছিয়ে পড়ছে। বৃষ্টিপাতের ধরন পরিবর্তিত হয়, কোথাও দীর্ঘ খরা, কোথাও অতিবৃষ্টি, কোথাও আবার অনিয়মিত মৌসুমী চক্র বনজ পুনর্জন্ম মাটি ও পানির ভারসাম্যকে নষ্ট করে দিচ্ছে। ঘূর্ণিঝড়, দাবানল, বন্যা, তাপপ্রবাহ এই ধরনের চরম আবহাওয়া ঘটনার ঘনত্ব এবং তীব্রতা বাড়লে বনভূমির কাঠামো, খাদ্যজাল এবং প্রাকৃতিক পুনরুদ্ধার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। এর ফলে শুধু গাছপালা বা বন্যপ্রাণীর মধ্যে সীমিত থাকে না, বন যে পানি ধরে, কার্বন শোষণ করে, মাটি ক্ষয় রোধ করে এবং স্থানীয় মানুষের জীবিকা ও নিরাপত্তাকে সহায়তা করে, সেসব ইকোসিস্টেম সার্ভিসের ঝুঁকির মুখে পড়ে। তাই বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ বলতে আমরা একদিকে প্রকৃতি রক্ষা বুঝি, অন্যদিকে এটি জলবায়ু ঝুঁকি কমানোর একটি বাস্তব কৌশলও। এই লেকচার সিরিজে আমরা প্রথমে দেখব জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বন ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি, যেমন সংরক্ষিত এলাকা, টেকসই বন ব্যবস্থাপনা, পুনর্বনায়ন, ইকোলজিক্যাল রেস্টোরেশন, শহরে সবুজ উদ্যোগ, পেমেন্ট ফর ইকোসিস্টেম সার্ভিসেস বা পিইএস, ইন্টিগ্রেটেড ল্যান্ডস্কেপ ম্যানেজমেন্ট, আদিবাসী জ্ঞান ভিত্তিক সংরক্ষণ এবং জলবায়ু সহনশীল অ্যাগ্রো ফরেস্ট্রি। এরপর আমরা আলোচনা করব কেন শুধু ভালো উদ্যোগ থাকলেই হয় না, কার্যকর আইন নীতি ও শাসন কাঠামো ছাড়া সংরক্ষণ দীর্ঘমেয়াদে টেকসই হয় না। আন্তর্জাতিক চুক্তি যেমন সিবিডি, সিটিস, রামসার, জলবায়ু কাঠামো, ইউএনএফসিসিসি, রেড প্লাস এবং সার্টিফিকেশন গভর্নেন্স টুল যেমন এফএসসি, এসব কিভাবে দেশীয় নীতি, সংরক্ষিত বন ব্যবস্থাপনা এবং বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত হয়, সেটাও আমরা বুঝবো। সবশেষে এই দুই ক্লাস একসাথে আপনাদেরকে একটি সম্পূর্ণ ছবি দেবে, যেখানে মাঠ পর্যায়ে সংরক্ষণ পদ্ধতি এবং নীতি, আইন, প্রাতিষ্ঠানিক কাঠামো একে অপরকে শক্তিশালী করে জলবায়ু সহনশীল বন সংরক্ষণে কাজ করে। আমরা প্রথমেই ভেরিয়াস অ্যাপ্রোচেস টু ফরেস্ট অ্যান্ড বায়োডাইভার্সিটি কনজারভেশন ইন দ্য ফেস অফ গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলবো। এই স্লাইডটি মূলত জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বন ও জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা বোঝানোর জন্য একটি ভূমিকা হিসেবে কাজ করছে। এখানে প্রথমেই দেখানো হয়েছে যে জলবায়ু পরিবর্তন কিভাবে বন ও জীববৈচিত্র্যের জন্য একটি বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে, যা শুধু পরিবেশগত সমস্যা নয় বরং বৈশ্বিক সংকট। পরবর্তী অংশে প্রভাবের ব্যাপ্তি তুলে ধরা হয়েছে, যেখানে বৈশ্বিক উষ্ণায়ন, বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন এবং চরম আবহাওয়া ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, যেগুলো সরাসরি বনভূমির কাঠামো, প্রজাতির আবাস এবং প্রাকৃতিক ভারসাম্যকে প্রভাবিত করে। এসব পরিবর্তনের ফলে অনেক প্রজাতির টিকে থাকা কঠিন হয়ে পড়ছে এবং বনভিত্তিক ইকোসিস্টেমের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্লাইডের শেষ অংশে কেন সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে বন ও জীববৈচিত্র্য শুধু প্রকৃতির সৌন্দর্য নয় বরং খাদ্য, পানি, জলবায়ু নিয়ন্ত্রণ এবং মানুষের অস্তিত্ব রক্ষার সঙ্গে গভীরভাবে যুক্ত। এই আলোচনা শিক্ষার্থীদের বুঝতে সাহায্য করে যে বন সংরক্ষণ আসলে একটি সমন্বিত কৌশল, যা পরিবেশগত স্থিতিশীলতা ও মানব কল্যাণ উভয়ের জন্য অপরিহার্য। একই সঙ্গে এটি পরবর্তী স্লাইডগুলোতে আলোচিত বিভিন্ন সংরক্ষণ পদ্ধতি ও নীতিগত উদ্যোগ বোঝার জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করে। এই স্লাইডে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বন ও জীববৈচিত্র্য সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে সংরক্ষিত এলাকা ও জাতীয় উদ্যান পদ্ধতিকে ব্যাখ্যা করা হয়েছে। এখানে দেখানো হয়েছে যে সংরক্ষিত এলাকা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো মানব হস্তক্ষেপ সীমিত করা, যাতে প্রাকৃতিক আবাসস্থল ও প্রজাতিগুলো তুলনামূলকভাবে নিরাপদ পরিবেশে টিকে থাকতে পারে। উদাহরণ হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক এবং বাংলাদেশের সুন্দরবন রিজার্ভ ফরেস্টের কথা উল্লেখ করা হয়েছে, যা ভিন্ন ভৌগোলিক ও পরিবেশগত প্রেক্ষাপটে সংরক্ষিত এলাকার কার্যকারিতা বোঝাতে সহায়তা করে। স্লাইডে সংরক্ষিত এলাকার সুফল হিসেবে আবাসস্থল সংরক্ষণ, বন উজাড় কমানো এবং জীববৈচিত্র্য রক্ষার বিষয়টি তুলে ধরা হয়েছে, যা জলবায়ু পরিবর্তনের চাপ মোকাবেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এখানে বাস্তব চ্যালেঞ্জগুলোর কথাও বলা হয়েছে, যেমন ব্যবস্থাপনার উচ্চ ব্যয়, আইন প্রয়োগের জটিলতা এবং জলবায়ু পরিবর্তনের ফলে প্রজাতির আবাস স্থানান্তর।
এই দিকগুলো শিক্ষার্থীদের মনে করিয়ে দেয় যে সংরক্ষিত এলাকা ঘোষণা করলেই সব সমস্যা সমাধান হয় না, বরং কার্যকর ব্যবস্থাপনা, পর্যাপ্ত অর্থায়ন এবং অভিযোজন ভিত্তিক পরিকল্পনা প্রয়োজন। সামগ্রিকভাবে স্লাইডটি দেখায় যে জাতীয় উদ্যান ও সংরক্ষিত এলাকা বন ও জীববৈচিত্র্য সংরক্ষণের একটি শক্ত ভিত্তি হলেও জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় এগুলোকে আরো নমনীয় ও বিজ্ঞান ভিত্তিকভাবে পরিচালনা করা জরুরি। এই স্লাইডে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বন ও জীববৈচিত্র্য সংরক্ষণের আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে টেকসই বন ব্যবস্থাপনা বা সাস্টেনেবল ফরেস্ট ম্যানেজমেন্ট তুলে ধরা হয়েছে। এখানে ব্যাখ্যা করা হয়েছে যে এসএফএম বা সাস্টেনেবল ফরেস্ট ম্যানেজমেন্টের মূল ধারণা হলো বন সম্পদ আহরণ এবং সংরক্ষণের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করা, যাতে বর্তমান প্রয়োজন মেটানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বন টিকে থাকে। স্লাইডে উল্লেখিত প্রধান নীতিগুলোর মধ্যে রয়েছে কাঠ আহরণ সীমিত করা, পুনর্বনায়নকে উৎসাহিত করা এবং স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। এসব নীতি বাস্তবায়নের মাধ্যমে বন শুধু প্রাকৃতিক সম্পদ হিসাবে নয়, বরং একটি সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থার অংশ হিসেবেও পরিচালিত হয়। উপকারিতা হিসেবে দেখানো হয়েছে যে এই পদ্ধতি স্থানীয় সম্প্রদায়ের জন্য অর্থনৈতিক সহায়তা সৃষ্টি করতে পারে এবং একই সঙ্গে বন ভিত্তিক ইকোসিস্টেম সেবা যেমন পানি সংরক্ষণ, মাটির উর্বরতা ও কার্বন শোষণ রক্ষা করতে সহায়তা করে। কেস স্টাডি হিসেবে নেপালের কমিউনিটি ফরেস্ট্রি উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে, যা দেখায় কিভাবে স্থানীয় মানুষ সরাসরি বন ব্যবস্থাপনায় যুক্ত হয়ে সংরক্ষণ ও জীবিকার মধ্যে একটি কার্যকর সংযোগ তৈরি করতে পারে। সামগ্রিকভাবে এই স্লাইডটি বোঝায় যে জলবায়ু পরিবর্তনের চাপের মধ্যে টেকসই বন ব্যবস্থাপনা একটি বাস্তবধর্মী ও অংশগ্রহণমূলক পন্থা, যা পরিবেশগত স্থিতিশীলতা এবং মানব কল্যাণ দুটোকে একসাথে এগিয়ে নিতে পারে। এখানে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বন ও জীববৈচিত্র্য সংরক্ষণের তৃতীয় কৌশল হিসেবে ইকোলজিক্যাল রেস্টোরেশন ও পুনর্বনায়ন পদ্ধতিকে ব্যাখ্যা করা হয়েছে। এখানে মূলত দেখানো হয়েছে যে ক্ষয়প্রাপ্ত বা অবনমিত ভূমি পুনরুদ্ধার করা এবং স্থানীয় বা স্বদেশী প্রজাতির গাছ পুনরায় রোপণ করা এই পদ্ধতির কেন্দ্রীয় লক্ষ্য। স্লাইডে উল্লেখিত উপকারিতার মধ্যে রয়েছে কার্বন শোষণ বৃদ্ধি, মাটির স্থিতিশীলতা নিশ্চিত করা এবং বন্যপ্রাণীর আবাস উন্নয়ন বা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদাহরণ হিসেবে আফ্রিকার গ্রেট গ্রিন ওয়াল ইনিশিয়েটিভ এর কথা বলা হয়েছে, যা বড় পরিসরে ভূমি পুনরুদ্ধার ও মরুকরণ প্রতিরোধের একটি উল্লেখযোগ্য উদ্যোগ। এই উদাহরণ শিক্ষার্থীদের বুঝতে সাহায্য করে যে পুনর্বনায়ন কেবল স্থানীয় নয়, বরং আঞ্চলিক ও মহাদেশীয় পর্যায়েও প্রয়োগযোগ্য একটি কৌশল। একই সঙ্গে স্লাইডে চ্যালেঞ্জগুলোর কথাও তুলে ধরা হয়েছে, যেমন উচ্চ ব্যয়ে দীর্ঘমেয়াদী সাফল্য পরিমাপের জন্য নিয়মিত পর্যবেক্ষণের প্রয়োজন এবং বহিরাগত বা আক্রমণাত্মক প্রজাতির ঝুঁকি। এই আলোচনা থেকে বোঝা যায় যে ইকোলজিক্যাল রিস্টোরেশন ও পুনর্বনায়ন কার্যকর হতে হলে বৈজ্ঞানিক পরিকল্পনা, সঠিক প্রজাতি নির্বাচন এবং ধারাবাহিক ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। এখানে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বন ও জীববৈচিত্র্য সংরক্ষণের চতুর্থ কৌশল হিসেবে শহুরে পরিবেশের সংরক্ষণ ধারণাটি তুলে ধরা হয়েছে। এখানে ব্যাখ্যা করা হয়েছে যে দ্রুত নগরায়নের মধ্যেও সবুজ খোলা জায়গা ও জীববৈচিত্র্য করিডোরের মাধ্যমে শহরের ভেতরে উদ্ভিদ ও প্রাণীর আবাস তৈরি করা সম্ভব। স্লাইডে উল্লেখিত প্রধান পদ্ধতিগুলির মধ্যে রয়েছে শহরে গাছ লাগানো, ভবনের ছাদে সবুজায়ন এবং পরাগায়নকারী প্রাণীবান্ধব বাগান গড়ে তোলা, যা নগর জীববৈচিত্র্যকে সহায়তা করে। এসব উদ্যোগ শহরে তাপমাত্রা কমাতে সাহায্য করে, তাপদ্বীপ প্রভাব হ্রাস করে এবং স্থানীয় পর্যায়ে জীববৈচিত্র্যের উপস্থিতি বাড়ায়। একই সঙ্গে এগুলো মানুষের মানসিক ও সামাজিক সুস্থতায় ইতিবাচক প্রভাব ফেলে, কারণ সবুজ পরিবেশ শহরের বাসিন্দাদের জীবনমান উন্নত করে। উদাহরণ হিসেবে সিঙ্গাপুরের গ্রিন সিটি উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে, যা দেখায় কিভাবে পরিকল্পিত নগর উন্নয়নের সঙ্গে পরিবেশ সংরক্ষণ একসাথে এগিয়ে নেওয়া যায়। সামগ্রিকভাবে স্লাইডটি বোঝায় যে জলবায়ু পরিবর্তনের যুগে সংরক্ষণ কেবল বনাঞ্চলে সীমাবদ্ধ নয়, বরং শহর কেন্দ্রিক পরিকল্পনার মাধ্যমে প্রকৃতি ও মানুষের সহাবস্থান নিশ্চিত করে। এখানে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বন ও জীববৈচিত্র্য সংরক্ষণের পঞ্চম কৌশল হিসেবে ইকোসিস্টেম সেবার জন্য অর্থ প্রদান বা পেমেন্ট ফর ইকোসিস্টেম সার্ভিসেস বা পিইএস পদ্ধতিকে উপস্থাপন করা হয়েছে। এখানে দেখানো হয়েছে যে এই পদ্ধতিতে ভূমির মালিক বা ব্যবহারকারীদের আর্থিক প্রণোদনা দেওয়া হয়, যাতে তারা বন, জলাভূমি বা অন্যান্য প্রাকৃতিক ইকোসিস্টেম সংরক্ষণে আগ্রহী হয়। স্লাইডে উল্লেখিত সুবিধাগুলোর মধ্যে রয়েছে টেকসই ভূমি ব্যবহারে সহায়তা করা এবং বেসরকারি খাত ও ব্যক্তিগত মালিকদের সংরক্ষণ কার্যক্রমে যুক্ত করা। এই পদ্ধতির মাধ্যমে সংরক্ষণকে শুধু নৈতিক বা পরিবেশগত দায়িত্ব হিসেবে নয়, বরং অর্থনৈতিকভাবে
লাভজনক একটি কর্মকাণ্ড হিসেবে দেখা সম্ভব হয়। উদাহরণ হিসেবে কোস্টারিকার জাতীয় পিইএস কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছে, যা দেখায় কিভাবে রাষ্ট্রীয় পর্যায়ে পরিকল্পিত অর্থ প্রদানের মাধ্যমে বন সংরক্ষণকে উৎসাহিত করা যায়। তবে স্লাইডের চ্যালেঞ্জ হিসেবেও বলা হয়েছে যে এই ব্যবস্থার সফলতা অনেকটাই নির্ভর করে নিয়মিত ও পর্যাপ্ত অর্থায়নের উপর এবং কার্যকর পর্যবেক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থার উপর। সামগ্রিকভাবে এই স্লাইডটি বোঝায় যে পিইএস একটি সম্ভাবনাময় সংরক্ষণ কৌশল হলেও জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় এটিকে দীর্ঘমেয়াদে কার্যকর রাখতে শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো ও স্বচ্ছ ব্যবস্থাপনা প্রয়োজন। এই স্লাইডে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বন ও জীববৈচিত্র্য সংরক্ষণের ষষ্ঠ কৌশল হিসেবে ইন্টিগ্রেটেড ল্যান্ডস্কেপ ম্যানেজমেন্ট ধারণাটি ব্যাখ্যা করা হয়েছে। এখানে মূলভাবে দেখানো হয়েছে যে কৃষি, সংরক্ষণ এবং মানুষের জীবিকা এই তিনটি ক্ষেত্রকে আলাদা না করে একই ভূদৃশ্যে সমন্বিতভাবে পরিচালনা করা এই পদ্ধতির লক্ষ্য। স্লাইডে উল্লেখিত সুবিধাগুলোর মধ্যে রয়েছে বহুমুখী ভূমি ব্যবহার, উন্নত জীববৈচিত্র্য এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা, যা জলবায়ু পরিবর্তনের চাপের মধ্যেও পরিবেশ ও মানুষের চাহিদার মধ্যে ভারসাম্য তৈরি করতে পারে। এই পদ্ধতি স্বীকার করে যে বন, কৃষি জমি ও বসতবাড়ি বাস্তবে একে অপরের সঙ্গে যুক্ত এবং একটির উপর পরিবর্তন অন্যটিকেও প্রভাবিত করে। উদাহরণ হিসেবে সাতোয়ামা ইনিশিয়েটিভের কথা উল্লেখ করা হয়েছে, যা দেখায় কিভাবে ঐতিহ্যগতভাবে ভূমি ব্যবস্থাপনা ও আধুনিক সংরক্ষণ ধারণা একসাথে প্রয়োগ করা যায়। একই সঙ্গে স্লাইডে চ্যালেঞ্জ হিসেবে বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয়ের জটিলতা এবং আর্থিক সীমাবদ্ধতার কথা তুলে ধরা হয়েছে। সামগ্রিকভাবে স্লাইডটি বোঝায় যে জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় কার্যকর সংরক্ষণ কৌশল গড়ে তুলতে হলে ভূমি ব্যবস্থাপনাকে একটি সমন্বিত সামাজিক পরিবেশগত ব্যবস্থা হিসেবে বিবেচনা করা জরুরি। এই স্লাইডে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বন ও জীববৈচিত্র্য সংরক্ষণের সপ্তম কৌশল হিসেবে আদিবাসী জ্ঞান ভিত্তিক সংরক্ষণ পদ্ধতিকে তুলে ধরা হয়েছে। এখানে ব্যাখ্যা করা হয়েছে যে আদিবাসী জনগোষ্ঠীর প্রজন্মান্তরে আহ অর্জিত ঐতিহ্যগত জ্ঞান ও চর্চা প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্লাইডে উল্লেখিত উপকারিতার মধ্যে রয়েছে সম্পদের দায়িত্বশীল ব্যবহার, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং স্থানীয় বাস্তবতার সঙ্গে মানানসই সমাধান তৈরি, যা অনেক সময় আধুনিক প্রযুক্তি নির্ভর পদ্ধতির চেয়ে বেশি কার্যকর হয়। উদাহরণ হিসেবে অ্যামাজন রেইন ফরেস্ট অঞ্চলে আদিবাসী জনগোষ্ঠীর বন সংরক্ষণ চর্চার কথা বলা হয়েছে, যেখানে বনকে শুধু সম্পদ হিসাবে নয় বরং জীবন ব্যবস্থার অংশ হিসেবে দেখা হয়। এই দৃষ্টিভঙ্গি জলবায়ু পরিবর্তনের মতো দীর্ঘমেয়াদী সংকট মোকাবেলায় অভিযোজন ক্ষমতা বাড়াতে সহায়ক। একই সঙ্গে স্লাইডে চ্যালেঞ্জ হিসাবেও দেখানো হয়েছে যে আদিবাসীদের অধিকারকে সম্মান করা এবং তাদের জন্য যথাযথ আইনগত সহায়তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সামগ্রিকভাবে এই স্লাইডটি বোঝায় যে জলবায়ু পরিবর্তনের যুগে কার্যকর সংরক্ষণ কৌশল গড়ে তুলতে হলে বৈজ্ঞানিক জ্ঞানের পাশাপাশি আদিবাসী জ্ঞান ও সামাজিক ন্যায্যতাকে সমান গুরুত্ব দিতে হবে। এই স্লাইডে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বন ও জীববৈচিত্র্য সংরক্ষণের অষ্টম কৌশল হিসেবে জলবায়ু সহনশীল অ্যাগ্রোফরেস্ট্রি পদ্ধতিকে ব্যাখ্যা করা হয়েছে। এখানে দেখানো হয়েছে বনভিত্তিক গাছপালা ও কৃষিকে একত্রে ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই ভূমি ব্যবহার নিশ্চিত করা যায়, যা জলবায়ুজনিত ঝুঁকি কমাতে সহায়ক। এই পদ্ধতির সুফলের মধ্যে রয়েছে ফসলের সহনশীলতা বৃদ্ধি, কার্বন শোষণ এবং মাটির স্বাস্থ্য উন্নয়ন, যেগুলো দীর্ঘমেয়াদে উৎপাদনশীলতা ও পরিবেশগত স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। স্লাইডে উদাহরণ হিসাবে সেন্ট্রাল আমেরিকাতে ছায়ায় উৎপাদিত কফি ও কোকো চাষের কথা উল্লেখ করা হয়েছে, যা দেখায় কিভাবে গাছের ছায়া ফসলকে তাপ ও খরা থেকে সুরক্ষা দিতে পারে। এ ধরনের চর্চা জীববৈচিত্র্যের জন্য উপকারী, কারণ এটি পাখি, পরাগায়নকারী প্রাণী ও অন্যান্য প্রজাতির আবাস তৈরি করে। তবে স্লাইডের চ্যালেঞ্জ হিসেবেও বলা হয়েছে যে প্রাথমিক বিনিয়োগের প্রয়োজন, প্রযুক্তিগত জ্ঞানের ঘাটতি এবং বাজারে প্রবেশাধিকারের সীমাবদ্ধতা অনেক ক্ষেত্রে এই পদ্ধতির বিস্তারে বাধা সৃষ্টি করে। সামগ্রিকভাবে এই স্লাইডটি বোঝায় যে জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় কৃষি ও বনকে আলাদা না দেখে একীভূতভাবে ভাবাই টেকসই উৎপাদন ও সংরক্ষণের একটি কার্যকর পথ। এখানে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বন ও জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে বিদ্যমান প্রধান চ্যালেঞ্জগুলো সংক্ষেপে তুলে ধরা হয়েছে। প্রথমেই জলবায়ু অভিযোজন ব্যয়ের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে পর্যাপ্ত অর্থায়ন ও সম্পদের বদ্ধতা অনেক দেশে কার্যকর সংরক্ষণ উদ্যোগ বাস্তবায়নের বড় বাধা হয়ে দাঁড়ায়। বন পুনরুদ্ধার, সংরক্ষিত এলাকা ব্যবস্থাপনা বা অভিযোজন ভিত্তিক পরিকল্পনার জন্য দীর্ঘমেয়াদী অর্থের প্রয়োজন হয়, যা সবসময় সহজলভ্য নয়। এরপর মানুষের সঙ্গে বন্যপ্রাণীর দ্বন্দ্ব এবং ভূমি ব্যবহারের প্রতিযোগিতামূলক অগ্রাধিকারের বিষয়টি তুলে ধরা হয়েছে, যা বন সংরক্ষণ ও মানব জীবিকার মধ্যে প্রায়ই সংঘাত সৃষ্টি করে। এই ধরনের দ্বন্দ্ব স্থানীয় পর্যায়ে সংরক্ষণ উদ্যোগের প্রতি মানুষের সমর্থন কমিয়ে দিতে পারে। স্লাইডে আরো বলা হয়েছে যে বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ একটি বৈশ্বিক বিষয় হওয়ায় আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি, কারণ
অনেক প্রজাতি ও ইকোসিস্টেম রাষ্ট্রসীমা অতিক্রম করে বিস্তৃতভাবে চলে। জলবায়ু চুক্তি ও আন্তর্দেশীয় সংরক্ষণ প্রচেষ্টা ছাড়া এসব সমস্যা কার্যকরভাবে মোকাবেলা করা কঠিন। সামগ্রিকভাবে এই স্লাইডটি শিক্ষার্থীদের বুঝতে সাহায্য করে যে বিভিন্ন সংরক্ষণ পদ্ধতি থাকা সত্ত্বেও অর্থনৈতিক, সামাজিক ও বৈশ্বিক বাস্তবতা বন ও জীববৈচিত্র্য সংরক্ষণকে একটি জটিল ও বহুমাত্রিক চ্যালেঞ্জে পরিণত করেছে। এবার আমরা আলোচনা করব লিগ্যাল অ্যান্ড পলিসি ফ্রেমওয়ার্কস ডিলিং উইথ ফরেস্ট অ্যান্ড বায়োডাইভার্সিটি কনজারভেশন। এই স্লাইডটি বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে আইনি ও নীতিগত কাঠামোর ভূমিকা তুলে ধরার জন্য একটি প্রারম্ভিক আলোচনা হিসেবে সাজানো হয়েছে। এখানে প্রথমে দেখানো হয়েছে যে কার্যকর আইন ও নীতি ছাড়া বন সংরক্ষণ উদ্যোগ দীর্ঘমেয়াদে টেকসই হয় না, কারণ এগুলোই সংরক্ষণের লক্ষ্য, দায়িত্ব ও সীমারেখা নির্ধারণ করে। দ্বিতীয় দিকটি হলো শাসন ব্যবস্থার মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা, যেখানে নীতি প্রণয়ন, বাস্তবায়ন, তদারকি এবং জবাবদিহির গুরুত্ব স্পষ্টভাবে বোঝানো হয়। এই অংশটি ইঙ্গিত দেয় যে শুধু প্রকল্প বা কর্মসূচি নয়, বরং প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও নীতিগত সমন্বয়ই সংরক্ষণের ফল নির্ধারণ করে। স্লাইডে আরো বলা হয়েছে যে বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় ও আন্তর্জাতিক উভয় পর্যায়ের কাঠামো গুরুত্বপূর্ণ, কারণ অনেক পরিবেশগত সমস্যা সীমান্ত অতিক্রম করে বিস্তৃত হয়। ফলে দেশীয় আইন, নীতি ও পরিকল্পনাকে আন্তর্জাতিক অঙ্গীকার ও সহযোগিতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হয়। সামগ্রিকভাবে এই ভূমিকা স্লাইডটি শিক্ষার্থীদের বুঝতে সাহায্য করে যে সংরক্ষণ একটি শাসনভিত্তিক প্রক্রিয়া, যেখানে বিজ্ঞান, নীতি, আইন এবং প্রতিষ্ঠান একসাথে কাজ করলেই জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবেলা করা সম্ভব। এই স্লাইডে বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে আন্তর্জাতিক চুক্তি ও আইনি কাঠামোর ভূমিকা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। প্রথমেই কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি এর কথা উল্লেখ করা হয়েছে, যা 1992 সালে রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত আর্থ সামিটে গৃহীত হয় এবং বিশ্বব্যাপী জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য একটি সমন্বিত কাঠামো প্রদান করে। এই চুক্তির মাধ্যমে দেশগুলো জীববৈচিত্র্য সংরক্ষণ, টেকসই ব্যবহার এবং জেনেটিক সম্পদের ন্যায্য বন্টনের বিষয়ে অঙ্গীকারাবদ্ধ হয়। পরবর্তী অংশে সিটিস এর আলোচনা করা হয়েছে, যা 1973 সালে প্রতিষ্ঠিত হয় এবং বিভিন্ন বন্যপ্রাণী এবং উদ্ভিদের আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণের মাধ্যমে প্রজাতির অবৈধ শিকার ও পাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি দেখায় যে বাজার ও বাণিজ্যের মতো মানব কর্মকাণ্ড কিভাবে আইনগতভাবে নিয়ন্ত্রিত না হলে জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। এছাড়া স্লাইডে রামসার কনভেনশনের উল্লেখ রয়েছে, যা 1971 সালে আহ, ইরানের রামসার শহরে গৃহীত হয় এবং বিশ্বব্যাপী জলবায়ু সংরক্ষণকে গুরুত্ব দেয়। জল জলাভূমি, বন ও জীববৈচিত্র্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হয় এই চুক্তি জলবায়ু পরিবর্তন মোকাবেলাতেও তাৎপর্যপূর্ণ। সামগ্রিকভাবে এই স্লাইডটি বোঝায় যে বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ কেবল জাতীয় উদ্যোগে সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক সহযোগিতা ও আইনি অঙ্গীকারের মাধ্যমেই বৈশ্বিক পর্যায়ে কার্যকর সংরক্ষণ নিশ্চিত সম্ভব হয়। এই স্লাইডে বন সংরক্ষণে আন্তর্জাতিক নীতি ও কাঠামোগুলোর ভূমিকা তুলে ধরা হয়েছে, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার বৈশ্বিক সমন্বয়কে গুরুত্ব দেয়। প্রথমে ইউএনএফসিসিসি এর কথা বলা হয়েছে, যার মাধ্যমে বনাঞ্চলের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাবকে বৈশ্বিক জলবায়ু আলোচনার মূল ধারায় আনা হয়েছে। এই কাঠামো বনকে কেবল প্রাকৃতিক সম্পদ নয়, বরং জলবায়ু নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করে। এরপর রেড প্লাস উদ্যোগের ব্যাখ্যা দেওয়া হয়েছে, যেখানে বন উজাড় ও বন অবক্ষয় থেকে নির্গমন হ্রাসের পাশাপাশি টেকসই বন ব্যবস্থাপনা এবং বন কার্বন ভান্ডার সংরক্ষণ ও বৃদ্ধির উপর জোর দেওয়া হয়। এখানে প্লাস চিহ্নটি অতিরিক্ত বন সম্পর্কিত কার্যক্রমকে নির্দেশ করে, যা জলবায়ু সুরক্ষায় বনভিত্তিক সমাধানকে বিস্তৃত করে। স্লাইডে আরও উল্লেখ করা হয়েছে ফরেস্ট স্টিওয়ার্ডশিপ কাউন্সিল বা এফএসসি, যা টেকসই বন ব্যবস্থাপনার জন্য একটা আন্তর্জাতিক সার্টিফিকেশন ব্যবস্থা প্রদান করে। এই সার্টিফিকেশন বাজার ভিত্তিক প্রণোদনার মাধ্যমে দায়িত্বশীল বন ব্যবস্থাপনাকে উৎসাহিত করে। সামগ্রিকভাবে এই স্লাইডটি বোঝায় যে আন্তর্জাতিক নীতি, কর্মসূচি ও স্বেচ্ছাসেবী মানদণ্ড একসাথে কাজ করে বন সংরক্ষণকে জলবায়ু পরিবর্তন মোকাবেলার একটা কার্যকর কৌশলে পরিণত করেছে এবং জাতীয় পর্যায়ের নীতিকে বৈশ্বিক লক্ষ্যগুলোর সঙ্গে যুক্ত করেছে। এখানে বন সংরক্ষণে জাতীয় নীতি ও আইনি কাঠামোর ভূমিকা পরিষ্কারভাবে উপস্থাপন করা হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গীকারকে বাস্তব প্রয়োগে রূপ দেওয়ার প্রধান ভিত্তি হিসেবে কাজ করে। এখানে জাতীয় বন নীতির উদ্দেশ্য হিসেবে বন রক্ষা, অবক্ষয়প্রাপ্ত বন পুনরুদ্ধার এবং টেকসইভাবে বন ব্যবস্থাপনার বিষয়গুলো তুলে ধরা হয়েছে, যা জলবায়ু পরিবর্তনের চাপ মোকাবেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্লাইডে আরও দেখানো হয়েছে যে বন রিজার্ভ ও সংরক্ষিত এলাকা নির্ধারণের মাধ্যমে আইনগত সীমানা তৈরি করা হয়, যাতে বনভূমিতে অনিয়ন্ত্রিত ব্যবহার ও দখল রোধ করা যায়। এই ধরনের আইনগত সুরক্ষা বন ও জীববৈচিত্র্যকে দীর্ঘমেয়াদে রক্ষা করতে সহায়তা করে এবং ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করে। উদাহরণ হিসেবে বাংলাদেশ বন নীতি 1994 উল্লেখ করা হয়েছে, যা দেশের
বন ব্যবস্থাপনায় সংরক্ষণ, অংশগ্রহণমূলক উদ্যোগ এবং টেকসই ব্যবহারের নীতিগত দিক নির্দেশনা দেয়। এই নীতির মাধ্যমে বনকে কেবল সম্পদ আহরণের উৎস হিসেবে নয়, বরং পরিবেশগত ভারসাম্য ও জনকল্যাণের অংশ হিসেবে বিবেচনা করা হয়। সামগ্রিকভাবে এই স্লাইডটি বোঝায় যে জাতীয় পর্যায়ে শক্তিশালী নীতি ও আইন ছাড়া বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ কার্যকর হয় না, এবং জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় এসব নীতিকে নিয়মিত হালনাগাদ ও কার্যকরভাবে প্রয়োগ করা অত্যন্ত জরুরি। এখানে বাংলাদেশে বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিদ্যমান আইনি ও নীতিগত কাঠামোর একটি সামগ্রিক চিত্র উপস্থাপন করা হয়েছে। এখানে ধারাবাহিকভাবে বিভিন্ন আইন, বিভিন্ন নীতি, আইন ও কৌশলগত পরিকল্পনার তালিকা দেওয়া হয়েছে, যা দেখায় যে বন, বন্যপ্রাণী, জীববৈচিত্র্য এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় রাষ্ট্রীয় পর্যায়ে একাধিক স্তরে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ বন নীতি 1994 ও বন আইন 1927 বন ব্যবস্থাপনার মূল ভিত্তি হিসেবে কাজ করে, যেখানে সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনার আইনি দিকগুলো নির্ধারিত হয়েছে। সামাজিক বন বিধিমালা 2004 এবং জাতীয় বন নীতি 2016 খসড়া স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ ও টেকসই ব্যবহারের গুরুত্বকে সামনে এনেছে। একই সঙ্গে বন্যপ্রাণী সংরক্ষণ আইন 2012, জাতীয় জীববৈচিত্র্য কৌশল ও কর্মপরিকল্পনা এনবিএসএপি জীববৈচিত্র্য রক্ষায় আলাদা গুরুত্ব আরোপ করে। স্লাইডে পরিবেশ নীতি, জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনা এবং জাতীয় অভিযোজন কর্মসূচি নাপা উল্লেখের মাধ্যমে বোঝানো হয়েছে যে বন সংরক্ষণ, জলবায়ু অভিযোজন ও পরিবেশ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত করে দেখা হচ্ছে। এছাড়া জাতীয় ভূমি ব্যবহার নীতি ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে বন ও জীববৈচিত্র্য রক্ষার একটি কাঠামো প্রদান করে। সামগ্রিকভাবে এই স্লাইডটি শিক্ষার্থীদের বুঝতে সাহায্য করে যে বাংলাদেশে বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ একটি একক আইন বা নীতির উপর নির্ভরশীল নয়, বরং বহু আইন, নীতি ও কৌশলের সমন্বয়ের মাধ্যমে এই সংরক্ষণ ব্যবস্থা গড়ে উঠেছে। এই স্লাইডে বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে প্রজাতি ভিত্তিক আইনগত সুরক্ষা বা বায়োডাইভার্সিটি কনজারভেশন লজ এর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে দেখানো হয়েছে যে বিপন্ন ও বিলুপ্তপ্রায় প্রজাতি রক্ষার জন্য বিশেষ আইন থাকা জরুরি। আহ, কারণ সাধারণ বন আইন সব প্রজাতির জন্য সমান সুরক্ষা নিশ্চিত করতে পারে না। এন্ডেঞ্জার্ড স্পেসিস অ্যাক্ট বা ইএসএ এর ধারণার মাধ্যমে বোঝানো হয়েছে যে ঝুঁকির মুখে থাকা প্রজাতিগুলোকে আলাদা করে শনাক্ত করে তাদের আবাস, শিকার এবং বাণিজ্যের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। একই সঙ্গে প্রটেক্টেড স্পেসিস ডেজিগনেশনের মাধ্যমে নির্দিষ্ট কিছু প্রাণী ও উদ্ভিদকে আইনগতভাবে সুরক্ষিত ঘোষণা করা হয়, যাতে সেগুলোর উপর কোনো ধরনের ক্ষতিকর কার্যক্রম আইনত দণ্ডনীয় হয়। উদাহরণ হিসেবে বাংলাদেশের ওয়াইল্ডলাইফ কনজারভেশন অ্যান্ড সিকিউরিটি অ্যাক্ট 2012 এবং বায়োডাইভার্সিটি অ্যাক্ট 2017 উল্লেখ করা হয়েছে, যা দেশের বন্যপ্রাণী, জৈব সম্পদ সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ আইনি ভিত্তি তৈরি করেছে। এই আইনগুলো শুধু প্রজাতি রক্ষায় সীমাবদ্ধ নয়, বরং অবৈধ শিকার, পাচার এবং আবাস ধ্বংসের মতো কর্মকাণ্ড প্রতিরোধেও ভূমিকা রাখে। সামগ্রিকভাবে এই স্লাইডটি বোঝায় যে জীববৈচিত্র্য সংরক্ষণ কার্যকর করতে হলে সাধারণ নীতির পাশাপাশি শক্তিশালী ও নির্দিষ্ট প্রজাতি ভিত্তিক আইন অপরিহার্য। এই স্লাইডে বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর অধিকার কেন একটি গুরুত্বপূর্ণ আইনি ও নীতিগত বিষয় তা ব্যাখ্যা করা হয়েছে। এখানে দেখানো হয়েছে যে সংরক্ষণ কার্যক্রমে আদিবাসীদের ঐতিহ্যগত জ্ঞান ও অভিজ্ঞতাকে অন্তর্ভুক্ত করা হলে তা অধিক বাস্তবসম্মত ও টেকসই হয়। বহু আদিবাসী জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বন ও প্রাকৃতিক সম্পদের সঙ্গে সহাবস্থানে জীবনযাপন করে আসছে, ফলে তাদের জ্ঞান স্থানীয় ইকোসিস্টেম বোঝার ক্ষেত্রে অত্যন্ত মূল্যবান। স্লাইডে ভূমির অধিকার ও প্রবেশাধিকারের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে, কারণ নিরাপদ ভূমি অধিকার ছাড়া টেকসই চর্চা বাস্তবায়ন করা কঠিন। ভূমি দখল বা অনিশ্চয়তা থাকলে স্থানীয় জনগোষ্ঠীর সংরক্ষণ উদ্যোগে আগ্রহ হারাতে পারে, যা দীর্ঘমেয়াদে বন রক্ষাকে দুর্বল করে। উদাহরণ হিসেবে ইন্ডিজেনাস অ্যান্ড ট্রাইবাল পিপলস কনভেনশন বা আইএলও 169 উল্লেখ করা হয়েছে, যা আদিবাসী ও উপজাতীয় জনগোষ্ঠীর অধিকার, ভূমি স্বীকৃতি এবং সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের আইনি ভিত্তি প্রদান করে। সামগ্রিকভাবে এই স্লাইডটি বোঝায় যে বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ কেবল পরিবেশগত বিষয় নয়, এটি সামাজিক ন্যায়বিচার, অধিকার সুরক্ষা এবং অংশগ্রহণমূলক শাসনের সঙ্গেও গভীরভাবে যুক্ত। বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে প্রণীত আইনি ও নীতিগত কাঠামো বাস্তবায়নের প্রধান চ্যালেঞ্জগুলো এখানে তুলে ধরা হয়েছে। প্রথমেই দুর্বল প্রয়োগ ব্যবস্থার কথা বলা হয়েছে, যেখানে পর্যাপ্ত জনবল, অর্থ ও প্রযুক্তিগত সম্পদের অভাব এবং দুর্নীতির সমস্যা আইন কার্যকর করার পথে বড় বাধা সৃষ্টি করে। আইন থাকলেও যদি তা মাঠ পর্যায়ে ঠিকভাবে বাস্তবায়ন না হয়, তাহলে সংরক্ষণের লক্ষ্য বাস্তবে অর্জিত হয় না। এরপর ভূমি ব্যবহারের ক্ষেত্রে স্বার্থের সংঘাতের বিষয়টি উল্লেখ করা হয়েছে, যেখানে কৃষি, শিল্প, অবকাঠামো উন্নয়ন এবং সংরক্ষণের মধ্যে প্রতিযোগিতামূলক ছবি দেখা যায়। এই ধরনের সংঘাত অনেক সময় নীতি নির্ধারণ ও বাস্তবায়নের দ্বিধা
বিলম্ব তৈরি করে। স্লাইডে আরো বলা হয়েছে যে জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় জলবায়ু সহনশীল নীতির প্রয়োজন রয়েছে, কারণ পুরনো আইন ও নীতিমালা অনেক ক্ষেত্রে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খায় না। অভিযোজন ভিত্তিক পরিকল্পনা ছাড়া বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ ভবিষ্যতে আরো ঝুঁকির মুখে পড়তে পারে। সামগ্রিকভাবে স্লাইডটি শিক্ষার্থীদের বুঝতে সাহায্য করে যে শক্তিশালী আইন প্রণয়নই যথেষ্ট নয়, কার্যকর প্রয়োগ, সমন্বয় এবং জলবায়ু পরিবর্তনকে বিবেচনায় নিয়ে নীতির হালনাগাদ করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। বন ও জীববৈচিত্র্য সংরক্ষণের জাতীয় পর্যায়ের কেস স্টাডি কিভাবে আইনি ও নীতিগত কাঠামো বোঝাতে সাহায্য করে তা উপস্থাপন করা হয়েছে এখানে। এখানে মূলত বাংলাদেশের বন সংরক্ষণ নীতিমালার একটি সামগ্রিক পর্যালোচনার কথা বলা হয়েছে, যাতে এই নীতি বাস্তবায়নের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ তৈরি হয়। স্লাইডে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে অর্জন, সীমাবদ্ধতা ও নীতিগত উদ্ভাবনের উপর, কারণ বাস্তব অভিজ্ঞতা ছাড়া নীতি বিশ্লেষণ অসম্পূর্ণ থেকে যায়। উদাহরণ হিসেবে ব্রাজিলের রেড প্লাস বাস্তবায়ন, নেপালের কমিউনিটি ফরেস্ট্রি উদ্যোগ এবং বাংলাদেশের সামাজিক বন বিধিমালার কথা উল্লেখ করা হয়েছে। এসব উদাহরণ দেখায় যে ভিন্ন ভৌগোলিক ও সামাজিক প্রেক্ষাপটে নীতি প্রয়োগের ধরন ও ফলাফল ভিন্ন হতে পারে। একই সঙ্গে এই কেস স্টাডিগুলো শিক্ষার্থীদের বুঝতে সাহায্য করে যে নীতি শুধু কাগজে সীমাবদ্ধ নয়, বরং মাঠ পর্যায়ে বাস্তবায়নের সময় নানা প্রশাসনিক, সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি হয়। সামগ্রিকভাবে এই স্লাইডটি বোঝায় যে জাতীয় কেস স্টাডি বিশ্লেষণের মাধ্যমে বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে কার্যকর নীতি গঠনের বাস্তব শিক্ষা পাওয়া যায় এবং ভবিষ্যৎ নীতি উন্নয়নের জন্য মূল্যবান দিক নির্দেশনা তৈরি হয়। বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ভবিষ্যৎ দিক নির্দেশনা ও নীতিগত উদ্ভাবন নিয়ে আলোচনা করা হয়েছে এখানে, যা জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় আইন ও নীতিকে আরো কার্যকর করে তুলতে প্রয়োজন। প্রথমেই জলবায়ু অভিযোজনকে নীতির মূলধারায় আনার কথা বলা হয়েছে, অর্থাৎ এমন নীতি প্রণয়ন করা যা পরিবর্তিত তাপমাত্রা, বৃষ্টিপাতের ধরন এবং চরম আবহাওয়ার ঝুঁকির মধ্যে খাপ খাইয়ে নিতে পারে। এটি বোঝায় যে ভবিষ্যতের বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ নীতি স্থির নয়, বরং পরিবর্তনশীল পরিবেশগত বাস্তবতার সঙ্গে অভিযোজিত হতে হবে। স্লাইডে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও জোর দিয়ে উল্লেখ করা হয়েছে, কারণ জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য হ্রাস কোনো একক দেশের সমস্যা নয়, বরং বিদ্যমান আন্তর্জাতিক কাঠামোকে আরো শক্তিশালী করা জরুরি। পাশাপাশি আর্থিক ব্যবস্থার ভূমিকার কথা তুলে ধরা হয়েছে, যেখানে গ্রিন ক্লাইমেট ফান্ড, জীববৈচিত্র্য ক্রেডিট এবং কার্বন বাজারের মতো প্রক্রিয়াগুলো সংরক্ষণ কার্যক্রমে অর্থায়নের সম্ভাব্য উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ধরনের আর্থিক ব্যবস্থাপনা বন সংরক্ষণকে কেবল নীতিগত দায়িত্ব নয়, বরং বাস্তবভাবে বাস্তবায়নযোগ্য উদ্যোগে পরিণত করতে সহায়তা করে। সামগ্রিকভাবে এই স্লাইডটি শিক্ষার্থীদের বুঝতে সাহায্য করে যে ভবিষ্যতে বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ সফল করতে হলে অভিযোজন ভিত্তিক নীতি, বৈশ্বিক সহযোগিতা এবং উদ্ভাবনী অর্থনৈতিক কাঠামোর সমন্বয় অপরিহার্য। আজকের আলোচনার মূল বার্তা হলো জলবায়ু পরিবর্তনের যুগে বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ একমাত্রিক কোনো কাজ নয়, এটি একাধিক স্তরের কৌশল, বহু অংশীজনের সমন্বয় এবং সময়োপযোগী নীতি আইন প্রয়োগের সমষ্টি। সংরক্ষিত এলাকা বা জাতীয় উদ্যান বনভূমির জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করে, তবে জলবায়ুজনিত আবাস স্থানান্তর ও প্রজাতির চলাচল বিবেচনায় সংযোগ করিডোর, অভিযোজন পরিকল্পনা এবং নমনীয় ব্যবস্থাপনা দরকার। টেকসই বন ব্যবস্থাপনা ও কমিউনিটি অংশগ্রহণ বনকে অর্থনৈতিক চাপ থেকে বাঁচাতে পারে, কিন্তু বাস্তবে স্বার্থের সংঘাত, বাজার চাপ এবং বাস্তবায়ন সক্ষমতা এসব চ্যালেঞ্জের সমান্তরালভাবে মোকাবেলা করতে হয়। রিস্টোরেশন ও পুনর্বনায়ন কার্বন শোষণ ও আবাস পুনর্গঠনে সহায়ক, তবে সঠিক প্রজাতি নির্বাচন, ইনভেসিভ স্পিসিস নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদী মনিটরিং ছাড়া সবুজ দেখালেই সফল, এই ধারণা বিভ্রান্তিকর হতে পারে। শহুরে সবুজ উদ্যোগ আমাদের দেখায় যে জীববৈচিত্র্য কেবল দূরের বনে সীমিত নয়, মানুষের বসবাসের জায়গাতেও প্রকৃতির জায়গা তৈরি করা সম্ভব, যা তাপদ্বীপ প্রভাব কমানো ও জীবনমান উন্নত করতে সাহায্য করে। পিইএস বা অর্থনৈতিক প্রণোদনা ব্যক্তি খাত ভূমি মালিকদের সংরক্ষণে যুক্ত করতে পারে, কিন্তু স্বচ্ছ অর্থায়ন ও পরিমাপযোগ্য ফলাফল এবং ন্যায্য বন্টন না থাকলে এটি টেকসই নাও হতে পারে। একইভাবে ইন্টিগ্রেটেড ল্যান্ডস্কেপ ম্যানেজমেন্ট আমাদের মনে করিয়ে দেয় কৃষি, বন, জীবিকা এবং সংরক্ষণকে আলাদা না দেখে এই ভূদৃশ্যে সমন্বিতভাবে ভাবতে হবে। আদিবাসী ও স্থানীয় জ্ঞানভিত্তিক সংরক্ষণ বহু ক্ষেত্রে কার্যকর প্রমাণিত হলেও অধিকার সুরক্ষা, ভূমি প্রবেশাধিকার এবং আইনগত স্বীকৃতি নিশ্চিত করা এখানে কেন্দ্রীয় শর্ত। আর এগুলোর সবকিছুর উপর ছায়ার মতো কাজ করে আইন ও নীতিমালা, কারণ দুর্বল প্রয়োগ, সীমিত সম্পদ, দুর্নীতি বা সমন্বয়হীনতা থাকলে ভালো পরিকল্পনা মাঠে সফল হয় না। তাই সামনে এগোনোর জন্য প্রয়োজন প্রমাণভিত্তিক নীতি, শক্তিশালী প্রয়োগ ব্যবস্থা, জলবায়ু অভিযোজনকে মূলধারায় আনা এবং আন্তর্জাতিক স্থানীয় স্তরে সমন্বিত শাসন। এই লেকচার শেষে আমরা যেমন দুটি প্রশ্ন সবসময় সাথে রাখেন আপনারা যেন দুটি প্রশ্ন সবসময় সাথে রাখেন। কোন
সংরক্ষণ কৌশলটা এই প্রেক্ষাপটে সবচেয়ে কার্যকর এবং কোন আইন নীতি প্রাতিষ্ঠানিক কাঠামো সেটিকে টেকসইভাবে বাস্তবায়ন করতে পারে, কারণ জলবায়ু সহনশীল বন সংরক্ষণ মূলত এই দুয়ের সংযোগস্থলে গড়ে ওঠে। আজকে আমার আলোচনা এতটুকু পর্যন্তই ছিল। আহ, আহ, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করুন। আমি এই বলে আমার আলোচনার ভিডিওটির এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন।